Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to explain the Miltonic similes or epic similes used in Paradise Lost Book 1. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. The Miltonic similes or epic similes used in Paradise Lost Book 1. Paradise Lost Book 1 এ ব্যবহৃত মিল্টনিক সিমিলি অথবা এপিক সিমিলি সমূহ। Milton is remarkably known to all for his very striking and convenient style of using epic similes in his different writings. মিল্টন তার বিভিন্ন সাহিত্যকর্মে এপিক সিমিলি ব্যবহার করেছেন এবং এই এপিক সিমিলিগুলো খুবই আকর্ষণীয়ভাবে এবং প্রশস্তভাবে উপযুক্তভাবে তিনি এপিক সিমিলিগুলো ব্যবহার করেছেন। এই জন্য মিল্টন উল্লেখযোগ্যভাবে সবার কাছেই পরিচিত। He applied his similes sometimes from his observation of nature or from the references to legend, history, travel, science or religion. মিল্টন প্রকৃতিকে পর্যবেক্ষণ করছেন এবং সেই পর্যবেক্ষণ থেকে সে মাঝে মাঝে তার সিমিলিগুলো প্রয়োগ করেছেন, অথবা সে পৌরাণিক কাহিনী, ইতিহাস, ভ্রমণ কাহিনী এবং তিনি যে ভ্রমণ করেছেন, বিজ্ঞান এবং অথবা ধর্ম থেকে কিছু ঘটনা নিয়ে তিনি সিমিলিগুলো তৈরি করে প্রয়োগ করেছেন। All those similes used by Milton produced a very realistic impact on his readers. মিল্টন যে সমস্ত সিমিলি ব্যবহার করেছেন সেই সমস্ত সিমিলি পাঠকদের মনে একটা বাস্তবিক প্রভাব তৈরি করেছিল। Because of his unsuspecting narrative technique and uncritical way of presentation skill, কারণ তার যে বর্ণনার কৌশল, এই যে ন্যারেটিভ টেকনিক, বর্ণনার কৌশল ছিল সন্দেহাতীত বা বিশ্বাসপরায়ণ, অর্থাৎ তার বর্ণনার কৌশলটা এমন ছিল যে তার বর্ণনাগুলো পড়লে মনে হয় যে এগুলো একেবারে সত্য, এগুলো বিশ্বাসযোগ্য, এগুলো বাস্তব। অ্যান্ড আনক্রিটিক্যাল ওয়ে অফ প্রেজেন্টেশন স্কিল, এবং তার যে উপস্থাপনার দক্ষতা, সেই দক্ষতাটা একেবারে সমালোচনাহীন ছিল। এই কারণে পাঠকদের মনে মিল্টনের ব্যবহৃত সিমিলিগুলো একটা বাস্তবিক প্রভাব তৈরি করেছিল। The epic simile is a long comparison of an event, object or person with something truly different. Epic simile হচ্ছে যে কোনো একটা ঘটনার বর্ণনার সাথে ভিন্ন কোনো কিছুর বর্ণনার বিস্তারিত তুলনা, অথবা কোনো একটা বস্তুর বর্ণনার সাথে ভিন্ন কোনো কিছুর বর্ণনার বিস্তারিত তুলনা, অথবা কোনো একজন ব্যক্তির বর্ণনার সাথে ভিন্ন কোনো কিছুর বর্ণনার বিস্তারিত তুলনা। The first epic simile employed by Milton in Book 1 is the comparison of Satan's husband with the sea beast Leviathan, who is the hugest and monstrous in feature. মিল্টন যে প্রথম এপিক সিমিলি ব্যবহার করেছেন বুক 1-এ, সেটা হচ্ছে যে সামুদ্রিক প্রাণী লেভিয়েথানের সাথে সাতানের বিশাল চেহারা বা দেহের তুলনা। হু ইজ দ্য হিউজেস্ট, এবং এই লেভিয়েথান হচ্ছে সবথেকে বৃহত্তম, সবথেকে বিশাল, সবথেকে বড় একটা প্রাণী। অ্যান্ড মনস্ট্রাস ইন সাইজ এবং ইন ফিচার, এবং এই চেহারায় এটা হচ্ছে দানবীয়। ভিউয়ার্স, এই লেভিয়েথান সম্পর্কে একটা গল্প আছে, যে লেভিয়েথান আছে একটা সামুদ্রিক প্রাণী, যেটা নরওয়ের একটা সমুদ্রে সে ঘুমাচ্ছিল। তো সেই সময় একটা জাহাজ সেখানে আসতেছিল, তখন অন্ধকার হয়ে গেছিল। তো অন্ধকার হওয়ার কারণে সেই জাহাজের যে নাবিক, সে তার জাহাজটা আর পরিচালনা করতে পারেনি, অর্থাৎ সেই জাহাজটা আর আগাতে পারেনি, যার কারণে সেই নাবিক সেখানে একটা নিরাপদ আশ্রয়, অর্থাৎ একটা দ্বীপ খুঁজতেছিল। তো খুঁজতে খুঁজতে অবশেষে একটা দ্বীপ পেল। সেই দ্বীপে হলো তার জাহাজটাকে নোঙর করলো এবং সারা রাতটা সেখানেই কাটলো। আর সকালবেলা উঠে দেখলো যে সেই দ্বীপটা হচ্ছে, এটা কোনো দ্বীপ নয়, এটা হচ্ছে একটা প্রাণীর দেহ। সেই দেহটা হচ্ছে মাছের আইস দ্বারা আবৃত ছিল, এবং এই প্রাণীটা
এত বিশাল ছিল যে এটাকে একটা দ্বীপ মনে করে সেই জাহাজের ক্যাপ্টেন ভুল করেছিল। তো ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে যে একটা প্রাণীকে একটা দ্বীপ মনে করছে। তাহলে একটা প্রাণীর যে দেহ বা একটা প্রাণীর চেহারা বা আকার আকৃতি কতটা বড় হলে একটা দ্বীপ মনে হতে পারে একটা প্রাণীকে, সেই প্রাণীর সঙ্গে সাতানের দেহের তুলনা করছে। তাহলে সাতানের দেহটা কত বড়। তো মিল্টনস ইন্টেনশন হেয়ার ইজ টু ইন্ট্রোডিউস আস উইথ সাতানস ডেঞ্জারাসনেস বিকজ অফ হিজ সাইজ অ্যান্ড এবিল পাওয়ার। এখন এখানে মিল্টনের উদ্দেশ্যটা হচ্ছে কি, যে সাতানের সাইজ এবং সাতানের যে অশুভ শক্তি, সেই শক্তির কারণে সাতান কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াবহ, সেই ভয়াবহতার সাথে পরিচয় করিয়ে দেওয়াই ছিল মিল্টনের এখানে উদ্দেশ্য। Except size, their simile has also produced another impression to us. তো এই সাইজ অর্থাৎ সাতানের সাইজ ছাড়াও এই সিমিলির মাধ্যমে তিনি আমাদের কাছে আরেকটা আইডিয়া বা ধারণা হলো যে আমাদের মধ্যে সৃষ্টি করেছেন। সেটা হচ্ছে থ্রু দ্য মিথ অফ সাম স্টিয়ার্সম্যান হু হ্যাড মিস্টেকেন লেভিয়েথান ইন দেয়ার ট্রাভেল। অর্থাৎ একটা গল্পের মাধ্যমে তিনি আমাদেরকে আরেকটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে যে কিছু স্টিয়ার্সম্যান, কিছু নাবিক, যারা এই লেভিয়েথানকে তাদের সমস্যা একটা দ্বীপ মনে করেছিল, অর এ প্লেস অফ শেল্টার, অথবা একটা যে আশ্রয়স্থান মনে করেছিল। বাট হোয়েন দে অ্যাটাচড দেমসেলফ টু দ্যাট সি মনস্টার, যখন তারা ওই সি মনস্টারের কাছে গিয়েছিল, দে ওয়ার ইন গ্রেট ডেঞ্জার, তখন তারা অনেক বিপদে ছিল, অর ডেথ, অথবা মৃত্যুর মুখোমুখি হয়েছিল। দাস ট্রিকারি, ফলসনেস অ্যান্ড ডিপ্রেভিটি কুড অলসো বি প্রডিউসড from the impression of the simile Milton has used in his epics। অর্থাৎ মিল্টন তার এপিকে যে সিমিলি ব্যবহার করেছেন, সেই সিমিলির ধারণা থেকে যে মিল্টন কী করেছেন, যে ট্রিকারি অর্থাৎ ছলনা, ফলসনেস মিথ্যাচার অ্যান্ড ডিপ্রেভিটি নৈতিক ভ্রষ্টতা, এগুলো তিনি হলো যে তৈরি করেছিলেন এই গল্পের মাধ্যমে অথবা এই সিমিলির মাধ্যমে। যা আমরা দেখলাম একটা, আর হলো আরেকটা। In order to describe the huge dimension of Satan, Milton also compares him to the Titans like Briareus। এখন এই সাতানের যে বিশাল চেহারা, বিশাল আয়তন বর্ণনা করার জন্য মিল্টন সাতানকে ব্রিয়ারোসের মতো টাইটানের সাথে তুলনা করেন। অ্যান্ড টু জায়ান্টস লাইক টাইফুন, এবং টাইফুনের মতো জায়ান্ট দানবের সাথে তুলনা করেন। তো ভিউয়ার্স, এই টাইটান্স যারা কিনা হলো যে জোবের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সে জোব হচ্ছে অলিম্পিয়ান দেবতাদের প্রধান। তাহলে কত বড় চেহারা হলে, কত বড় আকার আকৃতি হলে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, সেই টাইটানদের সঙ্গে তুলনা করছেন হলো সাতানকে। তার মানে সাতানের চেহারাটাও কত বড়। আবার ব্রিয়ারোস হচ্ছে সব থেকে বড় টাইটান, সেই ব্রিয়ারোসের সঙ্গেও জন মিল্টন সাতানকে তুলনা করেছেন। তাহলে সাতানের চেহারা কত বড়। অ্যান্ড টু জায়ান্টস লাইক টাইফুন, এবং টাইফুনের সঙ্গে অর্থাৎ জায়ান্টস মানে দানবের সঙ্গেও মিল্টন সাতানকে তুলনা করেছেন, যে জায়ান্টসরা হচ্ছে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। অর্থাৎ দানবরা কত বড় হলে, তাদের আকার আকৃতি, তাদের দেহ কত বড় হলে তারা দেবতাদের সাথে যুদ্ধ করতে পারে, এটাই বুঝেছেন। এর মাধ্যমেই হলো যে মিল্টন এই সাতানের যে বিশাল দেহের একটা ধারণা আমাদেরকে দিয়েছেন। কারণ টাইফুন হচ্ছে এই জায়ান্টের মধ্যে প্রধান। এই টাইফুন হচ্ছে যে 100 মাথাওয়ালা একজন দানব। সাতানস লাইমস ওয়ার ডিসক্রাইবড অ্যাজ অফ মনস্ট্রাস সাইজ। সাতানের যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হলো যে দানবীয় আকৃতি হিসেবে বর্ণনা করা হয়েছিল। মিল্টন কম্পেয়ার্স দ্য রেস অফ দ্য টাইটান্স উইথ হিজ লাইমস হু ফট অ্যাগেনস্ট ইউরেনাস, অর লাইক দ্য জায়ান্টস হু ফট অ্যাগেনস্ট জোব। তাহলে মিল্টন কী করেছেন, সাতানের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে টাইটান জাতির সঙ্গে তুলনা করেছেন, যারা কিনা ইউরেনাসের বিরুদ্ধে যুদ্ধ করেছিল।
or like the giants who fought against Job, অথবা সাতানের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দানবের সঙ্গে তুলনা করেছেন, যে দানবরা জোবের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। জোব হচ্ছে অলিম্পিয়ান দেবতাদের প্রধান। Another striking simile used by Milton was about Satan's shield. এখানে মিল্টনের ব্যবহৃত আরেকটা আকর্ষণীয় চমৎকার সিমিলি হচ্ছে সাতানের শিল্ড সম্পর্কে। শিল্ড মানে হলো ঢাল। যারা যুদ্ধ করে তারা যুদ্ধের সময় প্রতিপক্ষের তরবারি বা প্রতিপক্ষের অস্ত্র থেকে নিজেকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে। which was excessively heavy, যে ঢাল হচ্ছে খুবই ভারী ছিল। made of metal in heaven, এবং যেটা স্বর্গীয় ধাতু দ্বারা নির্মিত ছিল। it was so massive and huge like Satan's colossal figure, এটা অর্থাৎ ঢালটা খুবই বড় ছিল এবং বিশাল ছিল সাতানের বিশাল চেহারার মতোই। তো অর্থাৎ ভিউয়ার্স, এই সাতানের যে ঢাল, এই ঢালটা সাতান তার সামরিক সরঞ্জামের অংশ হিসেবে পরিধান করেছিল, এবং এই ঢালকে তিনি চাঁদের সাথে তুলনা করেছেন। চাঁদের উপরিপৃষ্ঠ যেমনটা উজ্জ্বল, মসৃণ এবং গোলাকার, ঠিক তেমনিভাবে সাতানের ঢালের উপরিভাগও ছিল হলো উজ্জ্বল, মসৃণ এবং গোলাকার। তো সেই চাঁদের উপরিপৃষ্ঠে যেমন কতগুলো দাগ ছিল বা দাগ আছে, ঠিক একইভাবে সাতানের ঢালের উপরিভাগেও কতগুলো দাগ আছে। এইভাবে তিনি চাঁদের পৃষ্ঠের সাথে সাতানের ঢালের উপরিপৃষ্ঠের বর্ণনা দিয়েছেন বা তুলনা করেছেন। Satan's spear was so large that Milton compared it with the tallest pine tree cut down on Norwegian hills to be shaped into a mast for some great flagship. তারপর সাতানের স্পিয়ার অর্থাৎ বল্লম, সাতানের যে বল্লম সেটা এতটাই বড় ছিল যে মিল্টন কম্পেয়ার্ড ইট উইথ দ্য টলেস্ট পাইন ট্রি, মিল্টন এই সাতানের বল্লমকে সব থেকে লম্বা পাইন ট্রির সঙ্গে তুলনা করেছেন। পাইন ট্রিগুলো খুবই লম্বা হয় এবং তার মধ্যে সব থেকে যে লম্বা পাইন ট্রি, সেই পাইন ট্রির সাথে তুলনা করেছেন। তো কাট ডাউন অন নরওয়েজিয়ান হিলস টু বি শ্যাপড ইনটু এ মাস্ট ফর গ্রেট ফ্ল্যাগশিপ, এবং সেই পাইন ট্রিগুলো নরওয়ের পাহাড়গুলোর উপর এগুলো জন্মে এবং সেখানে সেগুলোকে কাটা হয়, কেটে বড় বড় যে জাহাজ আছে সেই জাহাজের মাস্তুলের আকার বা আকৃতি দেওয়া হয়, দিয়ে মাস্তুল হিসেবে ব্যবহার করা হয়। ভিউয়ার্স, যখন এই সাতানের বল্লমের সাথে এই পাইন ট্রির সব থেকে লম্বা পাইন ট্রির হলো বর্ণনা করা হয় বা তুলনা করা হয়, তখন বলা হয় যে পাইন ট্রিগুলো সাতানের স্পিয়ারের সাথে তুলনা করলে পাইন ট্রিগুলোকে কাঠির মতো লাগে। তাহলে সাতানের বল্লমটা কত বড়, আর এই পাইন ট্রিগুলো কিছুটা বল্লমের মতো দেখতে, এজন্য পাইন ট্রির সঙ্গে তুলনা করছেন, এবং এগুলো খুব লম্বা হয়। আর সাতানের স্পিয়ারের কাছে এগুলো একবারে কাঠির মতো দেখতে লাগে। তো ভিউয়ার্স, এই সাতান যখন এই বল্লমগুলো নিয়ে হাঁটা চলাফেরা করে ওই জ্বলন্ত মাটির উপর, তখন তাকে একজন যোদ্ধার মতো লাগে। মিল্টন ডিসক্রাইবড দ্য মাল্টিটিউডস অফ এঞ্জেলস অ্যাজ থিক অ্যাজ অটামনাল লিভস। তারপর মিল্টন কি করে, যে অসংখ্য অর্থাৎ ফলেন এঞ্জেলদের যে সংখ্যা, সেই সংখ্যা বা অসংখ্য এঞ্জেলদেরকে অটামনাল লিভসের মতো থিক বা ঘন হিসেবে তিনি বর্ণনা করেছেন। দ্যাট স্ট্রো দ্য ব্রুকস অফ ভ্যালম্ব্রোসা, যেটা হচ্ছে ভ্যালম্ব্রোসা উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। Viewers, here Milton's mind went back to the Italian journey in order to produce a confusing state of the angels along with their vast number. এখানে মিল্টনের মন ইতালিয়ান জার্নিতে ফিরে গিয়েছিল
in order to produce a confusing state of the angels, মানে ওই অ্যাঞ্জেলদের একটা জবুথবু একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য, অ্যালং উইথ দেয়ার ভ্যাস্ট নাম্বার, এছাড়াও তাদের যে বিশাল সংখ্যা, ফলেন অ্যাঞ্জেলদের সংখ্যাটা অনেক বড়, অগণিত সংখ্যা প্রকাশ করার জন্য তিনি ইতালিতে একবার ভ্রমণ করতে গিয়েছিলেন। তো সেই ভ্রমণ করতে গিয়ে তিনি যা দেখেছেন তার সাথে এখানে অ্যাঞ্জেলদের কনফিউজিং স্টেট এবং তাদের সংখ্যার একটা তুলনা করছেন। সেটা হলো ভ্যালম্ব্রোসালিয়া একটা উপত্যকা, এটা হচ্ছে একটা ছায়াময় উপত্যকা, এর চারপাশে অনেক গাছগাছালি, অনেক একটা বন আছে। তো সেই ভ্যালম্ব্রোসালিয়ার ওখানে বেশ কিছু নদী আছে, সেই নদী অর্থাৎ ব্রুক, ছোটো ছোটো নদী আছে, সেই চারপাশ থেকে যতগুলো গাছ আছে সেই গাছ থেকে এটা শরৎকালের মধ্যে সেই পাতাগুলো গাছ থেকে ঝরে পড়ে, সেই পাতাগুলো নদীর মধ্যে যে পানি আছে ছোটো ছোটো নদীর পানিতে সেগুলো পড়ে ভেসে ভেসে ছিল। এছাড়াও সেখানে যে ভূমিগুলো ছিল অর্থাৎ গাছগুলো যে ভূমির উপর দাঁড়িয়েছিল সেই ভূমিতে গাছের পাতাগুলো পড়ে একটা হলো যে পড়তে পড়তে একটা উঁচু স্তর তৈরি করে ফেলছিল এবং সেই পাতাগুলো অসংখ্য ছিল, সেই পাতাগুলো একটা আরেকটার উপর জবুথবু অবস্থায় ছিল এবং সেই নদীর মধ্যেও যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো সেখানে একটা আরেকটার উপর ভেসে বেড়াচ্ছিল এবং সে জবুথবু অবস্থায় ছিল। এই পাতাগুলো যেমন অসংখ্য, ঠিক ফলেন অ্যাঞ্জেলসরাও নরকের যে জ্বলন্ত লেকের মধ্যে অবস্থান করতেছিল, সেই ফলেন অ্যাঞ্জেলসদের সংখ্যাও অনেক অসংখ্য বা অগণিত ছিল এবং এই পাতাগুলো যেমন একটা আরেকটার উপর একটা কনফিউজিং স্টেট অর্থাৎ জবুথবু বিশৃঙ্খল অবস্থায় ছিল, সেই ফলেন অ্যাঞ্জেলসরাও ওই নরকের ওই জ্বলন্ত লেকের মধ্যে জবুথবু অবস্থায় তারা হলো ভেসে বেড়াচ্ছিল। Viewers, next Milton goes to one of the popular stories of Old Testament, where in the Red Sea the passage of the Israelites was pursued by Pharaoh, whose chariots and horsemen were destroyed and lay floating in the waves that closed behind the Israelites. তো ভিউয়ার্স, তারপর যেটা দেখা যাচ্ছে যে মিল্টন ওল্ড টেস্টামেন্টের কতগুলো একটা জনপ্রিয় গল্প, সেই গল্পতে তিনি চলে যান, যেখানে একটা লোহিত সাগরে ইসরায়েলিদের যে অনুসৃত পথ ফারাও অনুসরণ করেছিলেন এবং তার ফারাওয়ের যে বাহিনী, সেই বাহিনী এবং তার সেই বাহিনীর যে গাড়িগুলো ছিল, ঘোড়ার গাড়িগুলো ছিল, সেই ঘোড়ার গাড়িগুলো ধ্বংস হয়েছিল। অ্যান্ড লে ফ্লোটিং ইন দ্য ওয়েভস, এবং সেই লোহিত সাগরের যে তরঙ্গ, সেই তরঙ্গতে সেই ঘোড়ার গাড়ি এবং সেই অশ্বারোহী যে সৈনিক ছিল সেই সৈনিকগুলো সেখানে সেই তরঙ্গতে ভাসতেছিল। দ্যাট ক্লোজড বিহাইন্ড দ্য ইসরায়েলিটিস, এবং সেই তরঙ্গগুলো ইসরায়েলের পিছনে ছিল। অর্থাৎ ভিউয়ার্স, এখানে একটা গল্প আছে, সেই গল্পটা হচ্ছে যে ইজিপ্টের রাজা ছিল ফারাও, সেই ফারাও ইসরায়েলদেরকে তাদের ভূমি থেকে প্রথমের দিকে সেই তাদের ভূমি থেকে প্রস্থান অর্থাৎ ভূমি থেকে বের হতে, তার দেশ থেকে বের হতে অনুমতি দেয় ফিলিস্তিনে যাওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে আবার সেই ফারাও হলো তাদের ইসরায়েলদেরকে আবার ওখান থেকে যাইতে দেয় না, বের হতে দেয় না। তখন ইসরায়েলরা লোহিত সাগর বা রেড সি পার হয়ে ফিলিস্তিনিতে প্রবেশ করবে, ঠিক তার আগ মুহূর্তে ফারাও কিছু অশ্বারোহী বাহিনীকে ঘোড়ার গাড়ি সহ সেই ইসরায়েলদেরকে অনুসরণ করতে বলে। ওই ফারাওয়ের আদেশে কিছু অশ্বারোহী বাহিনী সেই ঘোড়ার গাড়ি নিয়ে ইসরায়েলদেরকে অনুসরণ করে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলরা যখন লোহিত সাগর পার হওয়ার সময় গডের নির্দেশে সেই লোহিত সাগরের মাঝখান দিয়ে হলো একটা রাস্তা তৈরি হয়, সেই রাস্তা দিয়ে ইসরায়েলরা তারা পার হতে যায়। তারা যখন মাঝামাঝি অবস্থায় যায় তখন এই ফারাওয়ের আদেশে অশ্বারোহী বাহিনী তাদের গাড়িসহ সেই লোহিত সাগরের সেই পথে তারা ইসরায়েলদেরকে অনুসরণ করার পথে ইসরায়েলের ঠিক পিছনে
ইসরায়েলরা যখন সামনে আগাচ্ছিল তখন সেই লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা হচ্ছিল এবং তারা যখন যেটুকু জায়গা পার হচ্ছিল সেইটুকু জায়গা আবার পানি দিয়ে সেই হলো যে পথটা সে বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেই পথে যখন অশ্বারোহী বাহিনী তাদের ঘোড়ার গাড়ি নিয়ে আগাচ্ছিল তখন ওই পানির ঢেউয়ে তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেই পানিতে তারা ভেসে ভেসে বেড়াচ্ছিল। তো ভিউয়ার্স, এখানে দেখা যায় সেই নরকে সাতান যখন তার ফলেন অ্যাঞ্জেলদের দিকে তাকায় তখন দেখা যায় ওই লোহিত সাগরে ফারাওয়ের আদেশে যে অশ্বারোহী বাহিনী এবং তাদের ঘোড়াগুলো যেরকম করে ভাসতেছিল ঠিক একইভাবে ওই ফলেন অ্যাঞ্জেলসরাও অর্থাৎ সাতানের অনুসারীরাও সেই নরকের ওই রোদের মধ্যে তারা ভেসে ভেসে বেড়াচ্ছিল। Again, we get the confusing number of Satan's followers through his reference to the Old Testament. আবার আমরা কি করি, ওল্ড টেস্টামেন্টের একটা ঘটনার মাধ্যমে সাতানের অনুসারীদের একটা জবুথবু অবস্থা আমরা পাই। When the fallen angels were waking up by Satan's call, যখন ফলেন অ্যাঞ্জেলরা সাতানের ডাকে জেগে ওঠে, মিল্টন compares them to the plague of locust called up by Moses in the Bible. যখন ফলেন অ্যাঞ্জেলসরা সাতানের ডাকে জেগে ওঠে তখন মিল্টন সেই ফলেন অ্যাঞ্জেলসদেরকে লোকাস্ট অর্থাৎ পঙ্গপালের যে আপদ সে আপদের সাথে তুলনা করে কল্ড আপ বাই মুসেস ইন দ্য বাইবেলে মুসেস সেই অর্থাৎ বাইবেলের মধ্যে ঘটনা আছে মুসেস পঙ্গপালকে যে ডাকে সেই মুসেসের ডাকে পঙ্গপালের একটা যে প্লেগ বা আপদ ওখানে সৃষ্টি হয়, সেই প্লেগের সাথে সেই ফলেন অ্যাঞ্জেলসদেরকে তুলনা করে। তো ভিউয়ার্স, এখানে যখন নরকের মধ্যে সাতান ফলেন অ্যাঞ্জেলসদেরকে ডাকে তখন ফলেন অ্যাঞ্জেলসরা তাদের পাখার সাহায্যে সেই জ্বলন্ত লেক থেকে উঠে এসে আকাশের মধ্যে তারা উঠতে থাকে এবং তাদের সংখ্যাটা অসংখ্য থাকে এবং তারা যখন আকাশে উঠতে থাকে তখন পুরো আকাশটা অন্ধকারে ঢেকে যায়। আর এই লোকাস্টের যে গল্প সেটা মুসেস যখন তাদের ইসরায়েলদেরকে ইজিপ্ট থেকে বের করে নিয়ে ফিলিস্তিনিতে যাবে সেই মুহূর্তে ওই ফারাওয়ের যে রাজা সেই রাজা তাদেরকে আটকানোর পরিকল্পনা করে বা আটকানোর জন্য কিছু সৈন্য সেখানে পাঠায়। তখন মুসেস কী করে, তার কাছে যে লাঠিটা থাকে সেই লাঠিটা সেই ইজিপ্টের বা মিশরের যে উপকূল সেই উপকূল বরাবর সে তার লাঠিটা নাড়তে থাকে। তো তার লাঠির এই ক্ষমতাটা ছিল, তার লাঠি যখন তরঙ্গায়িত করে তখন বা লাঠিটা যখন নাড়াচাড়া করে বা লাঠিকে যখন নির্দেশনা দেয় তখন পূর্ব দিকের যে বায়ু আছে পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হতে শুরু করে। সেই পূর্ব দিক থেকে যখন বায়ু আসে সেই বায়ুর সাথে অসংখ্য লোকাস্ট বা পঙ্গপাল আসে। সেই পঙ্গপালগুলো বা পঙ্গপালের দল আসে। সেই পঙ্গপালের দলগুলো এতটাই ভারী ছিল, এতটাই ঘন ছিল যে সূর্যের আলো আর সেখানে পৌঁছাতে পারেনি এবং সেই পঙ্গপালগুলো পুরো মিশরের বা ইজিপ্টের উপর তারা ছায়ার মতো ঝুলেছিল, যার কারণে পুরো ইজিপ্ট অন্ধকারে ঢেকে গিয়েছিল। তো সেই পঙ্গপালের সংখ্যাটা যতটুকু ছিল, সেই পঙ্গপাল যতটা ঘন আকারে বা ঘেঁষাঘেঁষি আকারে সেখানে ছিল, ঠিক অনুরূপভাবে ওই সাতান যখন ফলেন অ্যাঞ্জেলসদেরকে ডাক দেয় তখন ফলেন অ্যাঞ্জেলসদের সংখ্যাও ঠিক তত সংখ্যক ছিল এবং তারাও যখন আকাশে উঠতে শুরু করে তখন আর সূর্যের আলো বা সেখানে ঘন অন্ধকারের মতো সেখানে যে একটা ছায়া সৃষ্টি হয়ে যায়। তো ভিউয়ার্স, এই সিমিলিটাও খুবই একটা উপযুক্ত সিমিলি সেই ফলেন অ্যাঞ্জেলসদের কনফিউজিং স্টেট এবং তাদের সংখ্যাটা প্রকাশ করার ক্ষেত্রে। Viewers, Milton also compares the fallen angels to the Teutonic tribes. মিল্টন এছাড়াও ফলেন অ্যাঞ্জেলসদেরকে টিউটনিক ট্রাইবসদের সাথে তুলনা করেছেন। টিউটনিক ট্রাইবস হচ্ছে জার্মান উপজাতি। তারা বাল্টিক
সাগরের আশেপাশে বসবাস করত এবং তারা হচ্ছে এই বর্বরদের মতো উত্তর ইউরোপ থেকে দক্ষিণ ইউরোপ অর্থাৎ রোম সাম্রাজ্যে বা গ্রিক সাম্রাজ্যে এসে তারা অনুপ্রবেশ করে। এছাড়াও তারা জিব্রাল্টার প্রণালী হয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত তারা অনুপ্রবেশ করে। তো এখানে মিল্টন ফলেন অ্যাঞ্জেলসদেরকে হলো যে বর্বর হিসেবে সম্বোধন করেছেন এই সিমিলির মাধ্যমে, অথবা মিল্টন ফলেন অ্যাঞ্জেলসদের বর্বরতা প্রকাশ করেছেন এই সিমিলির মাধ্যমে। In order to convey us the diminished glory of Satan after his defeat, সাতানের পরাজয়ের পর সাতানের ক্ষয়ে যাওয়া বা কমে যাওয়া স্বর্গীয় জ্যোতি সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য মিল্টন কম্পেয়ার্স হিম উইথ এক্লিপস অফ দ্য সান। মিল্টন সাতানকে সূর্যগ্রহণের সাথে তুলনা করে। বিকজ এক্লিপস ইজ অলওয়েজ রিগার্ডেড অ্যাজ এভিল উমেন্স, কারণ সূর্যগ্রহণ সর্বদাই অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত। ভিউয়ার্স, সাতান যখন স্বর্গে ছিল তখন তার স্বর্গীয় জ্যোতি ছিল, কিন্তু এখন সে নরকে থাকার কারণে তার স্বর্গীয় জ্যোতিটা হলো দেখা যাচ্ছে না বা সেটা কম দেখা যাচ্ছে। ঠিক যেরকম সকালবেলা সূর্য পূর্ব দিকে ওঠার সময় কুয়াশার কারণে সূর্যকে কম আলোকিত দেখায়, অথবা সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চন্দ্র বা চাঁদ আসে তখন সূর্যগ্রহণ হয়, সেই সময় সূর্যকে কম আলোকিত দেখায়। তো সেই সকালবেলা সূর্য ওঠার কারণে অথবা সূর্যগ্রহণ হওয়ার সময় সূর্যের আলো যেমন কম দেখা যায়, ঠিক একইভাবে স্বর্গ থেকে নরকে পড়ার কারণে বা নরকে থাকার কারণে সাতানের উজ্জ্বলতাও খুব কম পরিমাণে দেখা যায়, অথবা সাতানের যে অ্যাঞ্জেলিক ব্রাইটনেস, স্বর্গীয় জ্যোতি বা স্বর্গীয় উজ্জ্বলতা, এটা হলো কমে যায়। তো ভিউয়ার্স, এখানে সাতানের যে কমে যাওয়া যে ব্রাইটনেস, অর্থাৎ সাতানের ব্রাইটনেস যে কমে যায়, এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে বিপদ, ভয় এবং ধ্বংসের লক্ষণ। যে বিপদ, ভয় এবং ধ্বংস সে সাতান মানুষের উপর প্রয়োগ করতে চায়। তো ইনফ্যাক্ট দ্য ইফেক্টিভ ইউজ অফ নিউমেরাস সিমিলিস ইন বুক 1 অফ প্যারাডাইস লস্ট bestowed দ্য এপিক অ্যান্ড এভারলাস্টিং গ্লোরি ইন ওয়ার্ল্ড লিটারেচার। মূলত প্যারাডাইস লস্ট বুক 1-এ যে অসংখ্য সিমিলি ব্যবহার করা হয়, সেই সিমিলির ব্যবহার হলো এই মহাকাব্যকে বিশ্ব সাহিত্যে চিরস্থায়ী গৌরব প্রদান করেছিল। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.